ভালোবাসায় সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একে অপরের প্রতি সম্মান। যদি সেই সম্মানই না থাকে তাহলে ভালোবাসার মূল্যটা ঠিক কোথায়? আমরা অনেক সময় প্রিয় মানুষকে রাগের মাথায় অনেক কথা বলে থাকি। আমরা কি একবারও ভাবি না এসব কথা তাদের মনে কিরকম প্রভাব ফেলে? হ্যাঁ, আজকে আমরা কবি আলবিদা না কেনা মুভিটা এক্সপ্লেইন করব। তো চলেন শুরু করা যাক। ঘটনার শুরুতেই আমরা দেবকে দেখতে পাই, যে একজন অনেক ভালো ফুটবল প্লেয়ার ছিল। দেব তার ওয়াইফ রিয়া, ছেলে আর্জুন আর তার মার সাথে নিউ ইয়র্কে একসাথে থাকতো। অন্যদিকে আমরা মায়াকে দেখি, আজকে যার বিয়ে, তার বিয়ে ঠিক হয়েছে তার ছোটবেলার বন্ধু ঋষির সাথে। ও হ্যাঁ, দেবের মা কিন্তু ওয়েডিং প্ল্যান আছিল, যার কারণে সে মায়ার বিয়েতে সেখানে থাকে। আর দেব তার মাকে নিতে আসলে তার মা বলে আজকে তার ফিরতে দেরি হবে, যার কারণে দেব সেখান থেকে চলে যেতে থাকলে মায়াকে সেখানে দেখতে পায়, যে একা আনমনা হয়ে বসেছিল। তখন দেব মায়ের কাছে গেলে মায়া বলে আজকে তার বিয়ে, কিন্তু সে কিছুটা কনফিউজড। তার কি বিয়ে করা উচিত, কারণ সে তার ছোটবেলার বন্ধু ঋষির প্রতি কোনো ভালোবাসার অনুভব করে না। তখন দেব বলে হ্যাঁ, বিয়ে করে ফেলুন, নাহলে সারা জীবন কনফিউজডই থাকবেন। মায়া দেবকে বলে আপনার বিয়ে হয়েছে? দেব বলে হ্যাঁ, আজকেই 5 বছর হলো। দেব আরও বলে বিয়ে করে ফেলুন, বিয়ের পর হয়তো আপনি তাকে অনেক ভালোবাসবেন আর ভালো থাকবেন। এগুলো শুনে মায়া বিয়ে করতে রাজি হয়, আর এইভাবে মায়া ও ঋষির বিয়ে হয়ে যায়। দেব সেখান থেকে বের হওয়ার সময় মায়াকে দেখতে থাকে। ঠিক তখনই একটা গাড়ি এসে দেবকে ধাক্কা দেয়। তো এইভাবে কেটে যায় 4টি বছর। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে দেবের একটি পা ভেঙে যায়, যার ফলে সে আর ফুটবল খেলতে পারে না, আর তার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে এখন সে একটা স্কুলের স্পোর্ট টিচার। এসব কারণে দেবের মন বেশি একটা ভালো থাকতো না। অল্প যে কোনো কথায় দেব খুব সহজেই রেগে যেত, যার ফলে তার ওয়াইফ আর ছেলের সাথে তার তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। বলা যায় সে বিবাহিত জীবনে অসুখী ছিল। অন্যদিকে আমরা মায়াকে দেখি, যে বর্তমানে একটা স্কুলের টিচার। এখানে আরো জানা যায় যে মায়া কখনোই মা হতে পারবে না। এসব কারণে মায়ের মনও বেশি একটা ভালো থাকতো না, আর যার ফলে ঋষির সাথেও তার সম্পর্কটা বেশি একটা ভালো ছিল না। মানে সেও বিয়েতে অসুখী ছিল। অন্যদিকে আমরা রিয়াকে দেখি, যে তার ক্যারিয়ারের দিক থেকে অনেক সফল। তাদের কোম্পানির ম্যাগাজিন এখন পজিশনের দিক থেকে 2 নাম্বার। তখন অফিসের সবাই পার্টি করতে চাইলে রিয়া না করে দেয়। রিয়া বলে যতদিন না তাদের কোম্পানি 1 নাম্বার পজিশনে আসছে ততদিন সে কিছুই করবে না। তো এখানে কিছুদিন পর আবার বাচ্চা কিডন্যাপার হচ্ছিল। তো কিডন্যাপারের ব্যাপারে নিউজে বলা হয়েছিল যে সে বড় একটি কালো কোট পরে থাকতো, আর তার নাম দিয়েছিল ব্ল্যাক বিস্ট। তো একদিন দেব তার ছেলেকে নিয়ে যাচ্ছিল, তখন মায়া দেবকে পিছন থেকে দেখে। দেব সেদিন কালো কোট পরা থাকায় মায়া তাকে সে ব্ল্যাক বিস্ট মনে করে, যার কারণে সে বাচ্চা নিয়ে দৌড় দেয়। তো এখানে মজার ব্যাপার হচ্ছে ওই দিন মায়াও কিন্তু কালো কোট পরা ছিল, যার কারণে দেবও মায়াকে ব্ল্যাক বিস্ট ভাবে, আর যার ফলে সে মায়ার পিছনে দৌড়াতে থাকে। আর একটু পরে দেব মায়ার মাথায় ফুটবল মারে, যার ফলে মায়া সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা সবাইকে হসপিটালে দেখি, অ্যান্ড তাদের মধ্যে হওয়া মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়। আর এখানে রিয়া আর ঋষি একে অপরের সাথে পরিচিত হয়। তো তারপর মায়ার সাথে দেবের দেখা হলে মায়া বলে তুমি দেব। দেব বলে না, আমি তো দেব না। মায়াকে বলে সে কি ভালো আছে? মায়া বলে হ্যাঁ, আমার জামাই আমার জন্য বাসায় ওয়েট করছে, তাহলে আমি এখন যাই। তো এইভাবে কথা বলতে থাকলে হঠাৎ সেখানে রিয়া আর ঋষিকে কথা বলতে দেখতে পায়, তাও খুব ক্লোজ ভাবে। তো এখানে তারা মনে করে রিয়া আর ঋষির মধ্যে কিছু একটা চলছে। এইভাবে দুজনেই বাড়ি ফিরে যায়। তো এইখানে তো ঋষির বাপের কথা বলাই হলো না। এখানে ঋষির আব্বুকে দেখাইলেই শুধু সিনে সেক্সি সেক্সি সাউন্ড হয়। এটা দেওয়ার কারণ হচ্ছে ঋষির আব্বুর কিন্তু সুন্দরী মেয়েদের প্রতি দুর্বলতা ছিল। তো এখানে মায়া বাসায় আসলে ঋষির আব্বু একটা মেয়ে নিয়ে রুমে থাকে। সে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়। তখন মায়া বলে বাসায় কে আছে আমি জানি। এখানে ঋষি আর ওর আব্বু বুঝতে পারে না যে এই কথা মায়া কিভাবে জানলো। অন্যদিকে দেবের ছেলে আর্জুন গোসল করতে যায়। দেব বলে ও কোথায়? এখানে রিয়া আর দেবের মা কিছুই বুঝছিল না। তো কিছুক্ষণ পর দেব দেখে আর্জুনকে, আর মায়া দেখে শ্বশুরের সাথে থাকা সেই মেয়েটিকে।
তখন দুইজন জিজ্ঞাসা করলে বলে তাদের শুধু এমনি দেখা হয়েছিল। তো এইখানেও তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তো এখানে ঋষির আব্বু একটি পার্টির অর্গানাইজেশন করে, যেখানে রিয়া, দেব, ঋষি আর মায়া আর দেবের মা উপস্থিত থাকে। ঋষি আর রিয়া এখানে অনেক এনজয় করে অ্যান্ড ড্যান্স করেন, কিন্তু দেব আর মায়া কারোর মনই ভালো ছিল না। তখন স্পিকে ঋষির বাবা কিছু স্পিক দেয়। সে বলে যদি ভালোবাসা হয় তো এখনই বাসো, যদি কিছু বলার থাকে এখনই বলো, কারণ পরে না হলে আমার মতোই আফসোস করতে হবে, আর না বলা কথাগুলো এইভাবে পার্টিতে বলতে হবে। তো এইখান থেকে দেবের মা আর ঋষির বাবার মধ্যে একটা ভালো বন্ধুত্বর সম্পর্ক হয়। তো একদিন তারা কথা বলতে থাকে, তখন মায়া আর দেব তাদেরকে দেখে ভুল বুঝে। তখন তারা বসে কথা বলে আর তারা বলে যখন দুইজন মানুষ একই পরিস্থিতিতে যায় তখন তারা খুব ভালো বন্ধু হয়ে সব শেয়ার করে একে অপরের সাথে এবং সকল সমস্যার সমাধান করতে পারে। তো এখান থেকে দেব আর মায়া দুইজন খুব ভালো বন্ধু হয়ে যায়। এখানে তারা অনেক জায়গায় ঘুরে একসাথে কফি খায়। তো দেব আর মায়া বলে কেন তাদের বউ আর জামাই এমন, এখানে কি তাদের মধ্যে কোনো সমস্যা আছে? তারপর মায়া দেবকে বুদ্ধি দেয় যে তোমার বউ যখন কাজের থেকে আসবে তখন একটা মাসাজ করবে, আর সে বিভিন্নভাবে মাসাজ সেই দোকানেই দেখাতে থাকে। তারপর দেব মায়াকে বলে তুমি কিন্তু হট না, তোমাকে তোমার জামাইকে ইমপ্রেস করার জন্য হট মেয়েদের মতো জামা কাপড় পরতে হবে। তো দুজনেই দুজনের বুদ্ধিমতো কাজ করে। দেব ওর বউকে এমন মাসাজ দেয় যে ওর বউ রিল্যাক্স হওয়ার বদলে আরও শরীর ব্যথা হয়ে যায়। আর মায়া ওইসব জামা কাপড় পরে চোখ বন্ধ করে শ্বশুরের সামনে যায়, আর কলিগও সেখানে থাকে। এইটা দেখে মায়া নিজেই অনেক শরমে পড়ে যায়। তো এখানে প্ল্যান কিন্তু ফেল করে। তো মায়া দেবকে বলে ওর জামাইয়ের সাথে একটা পার্টিতে যাবে, যা শুনে দেব ওর বউকে নিয়ে সেই পার্টিতে যায়। রিয়া আর ঋষি তাদের আবারও দেখা হয় অ্যান্ড তারা আলাদা আলাদা বসে। রিয়া এখানে খুশি থাকলেও দেব খুশি ছিল না। অন্যদিকে ঋষি মায়ের সাথে ক্লোজ হতে থাকে, এইটা দেখে দেবের আবার মেজাজ অনেক খারাপ হয়ে যায়। সে রাগে সেখান থেকে চলে যায়। তারপর সিন চেঞ্জ হলে আমরা একটি লেকের কাছে তাদের দুজনকে একসাথে দেখি। দেব এখানে বলতে থাকে তোমাকে ও কিভাবে টাচ করে, ওর এত সাহস কিভাবে হয়? মায়া বলে তুমিও তো ডেইলি অন্য কারোর সাথে ঘুমাও, সেটা আমি কিভাবে সহ্য করি? এখানে একটা প্রবাদ কথা বলা যায় যে মায়ের থেকে মাসির দরদ বেশি, ব্যাপারটা এমন হয়ে গেল না। তারপর তারা দুজন একটা হোটেলে যায়, যেখানে তাদের মধ্যে অনেক কিছুই হয়, মানে তারা অনেক ক্লোজ হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ দেব আর মায়াকে দেবের মা আর ঋষির বাবা একসাথে ক্লোজভাবে দেখে ফেলে রাস্তায়, যার ফলে মায়া নিজের কাছে অনেক গিল্টি ফিল হচ্ছিল। এগুলো দেখে ঋষির বাবার অনেক কষ্ট হয় আর সে এখানেই হার্ট অ্যাটাক করে। ঋষি তার বাবার কাছে আসলে বলে তোমার মাকে যদি কিছু বলতে চাও তাহলে আমাকে বলো, আমি তাকে উপরে যেয়ে বলে দেব। এতে বোঝা যায় যে ঋষির বাবার সময় শেষ। ঋষি কষ্ট পেয়ে বাইরে গেলে ওর শ্বশুর মায়াকে বলে তুমি ঋষির সাথে এইভাবে থেকো না, কারণ তুমি ওর সাথে কখনোই সুখী হতে পারবে না, কারণ তুমি ওকে আর ভালোবাসো না। শেষ সময়ে দেবের মা ঋষির বাবাকে দেখতে যায়, আর এইভাবেই ঋষির বাবা মারা যায়। তো তারপর ঋষি সেখানে মায়াকে জড়ায় ধরে বলে আমার আজ থেকে তুমি ছাড়া আর কেউ নেই। এটা শুনে মায়ের আরও গিল্টি ফিল হয়। সে ঠিক করে সে আর এই সম্পর্ক রাখবে না। দেবের সাথে দেখা করে বলে তাদের এই সম্পর্কর কোনো ফিউচার নেই, তাই তাদের সম্পর্ক এখানেই শেষ করতে হবে। আর তাদের এই সম্পর্কের কথা তারা রিয়া আর ঋষিকে বলে দিবে। তো তারা তাদের কথা মতো কাজ করে। দেব রিয়াকে মায়ের কথা বলে, যা শুনে রিয়া কিছুতেই এইগুলো মানতে চায় না, সে ডিভোর্স চায়। অন্যদিকে মায়া ঋষিকে বললে সেও মানতে পারে না, আর সেও মায়াকে চলে যেতে বলে। ও হ্যাঁ, এখানে বলে রাখা ভালো, মায়া, ঋষি, দেব আর রিয়ার মধ্যে একবার ঝগড়া হয়, যেখানে রিয়া দেবকে বলে তুমি তো নিজে সফল না, তাই আমাকে নিয়ে হিংসা করো। অন্যদিকে ঋষি বলে তুমি কখনো মা হতে পারবে না, তাও আমি তোমাকে নিয়ে থাকি। তো এগুলোর পরই তাদের মূলত সংসার থেকে মন উঠে যায়। তো এইভাবে কেটে যায় 3টি বছর। মায়া এখন অন্য জায়গায় থাকে, সেখানে সে একজন টিচার হিসাবে ছিল একটা স্কুলের, আর দেবও অন্য একটা বাসায় থাকতো। এখানে দেব আর মায়ের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক ছিল না। হঠাৎ ঋষি মায়ের কাছে আসে। সে মায়াকে বলে আমি আজও তোমাকে ভুলতে পারলাম না, তোমাকে আমি অনেক ভালোবেসেছিলাম,
তখন সে তার বিয়ের কার্ড দেয় আর বলে অবশ্যই তুমি আমার বিয়েতে যাবে। মায়া তাকে তার পরের জীবনের জন্য শুভকামনা জানায়। তো বিয়ের দিন মায়াকে আমরা দেখি। অন্যদিকে আমরা রিয়ার সাথে তার বসকে দেখি। রিয়ার কোম্পানি এখন নাম্বার 1 পজিশনে আর রিয়ার প্রেজেন্ট হাজবেন্ড তার বস। এখানে রিয়ার সাথে মায়ার দেখা হয়। মায়া এইখানে মাথা নিচু করে থাকে। তখন রিয়া বলে তুমি কি ভেবেছো তোমার জন্য আমার সংসার ভেঙে গেছে? আর যে সংসার ভাঙাই ছিল তা তুমি আর কি ভাঙবে? আর তখন বলে সে দেবকে ছেড়ে দিয়েছিল 3 বছর আগে। আর বলে এখনই দেবকে আটকাও, না হলে ওকে আর পাবে না। মায়া সেখান থেকে বের হয়ে রেল স্টেশনে যায়। দেবকে ট্রেনের ভিতরে দেখে ডাকতে থাকলে ট্রেন সেখান থেকে চলে যায়। মায়া সব আশা ছেড়ে দেয় আর ঠিক তখনই দেব তাকে পিছন থেকে ডাকে। আর এভাবেই দুজন দুজনকে জড়িয়ে ধরে। তো এখান থেকে বোঝা যায় যে তাদের আগামী জীবনগুলো খুব ভালোভাবেই কাটবে। আসলে মুভির কাহিনী আমার নিজের কাছেই ভালো লাগেনি, কারণ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মতো অন্য কেউ হতে পারে না। রিয়া কিন্তু ওর কাজ নিয়ে সিরিয়াস থাকলেও অন্য কোনো ছেলের প্রতি দুর্বল ছিল না। দেব চাইলেই সংসারটা টিকিয়ে রাখতে পারত। অন্যদিকে ঋষিও কিন্তু মায়াকে অনেক ভালোবাসতো, কিন্তু তাদের পরকীয়া সব নষ্ট করে দেয়। আসলে পরকীয়া সম্পর্ককে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না। গল্পটা চাইলে অন্যভাবে সাজানো যেত। যাই হোক, আজকে এখান থেকেই চলে যাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।